জাস্ট এ মিনিট, আমরা এখন ক্লাস শুরু করতেছি। হুম। আচ্ছা, দেখো, আমাদের যে প্যাসেজ নিয়ে আমরা আজকাল ক্লাস নিচ্ছি বা নেব, সেটা হচ্ছে ইউথফুল অ্যাচিভার্স। এই প্যাসেজ গুলো হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস। কেন? কারণ হচ্ছে এই টপিক গুলো থেকে হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে এমসিকিউ এবং রিটেন দুইটাই আসতে পারে। দুইটাই। এখানে আমি প্রথমে এই যে ইউনিটটা রয়েছে, ইউনিটের মধ্যে আমাদের টোটাল 5টা লেসন রয়েছে। প্রথম দুটো লেসন হচ্ছে শেখ কামালকে নিয়ে, যেটা বর্তমানে তার সম্পর্কে লিখিত আসার সম্ভাবনা নেই প্যারাগ্রাফ হিসেবে। আর বাকি তিনটে যে লেসন রয়েছে, এই তিনটা লেসন হচ্ছে মেইনলি আজকে আমরা পড়বো, পড়ার চেষ্টা করবো এই তিনটা লেসন। এই তিনটা লেসনের মধ্যে একটা লেসন হচ্ছে ব্রোচেন দাস সম্পর্কে, আরেকটা লেসন হচ্ছে আমাদের মাউন্টেন এভারেস্ট বিজয়ী, আর একজন হচ্ছে ইউথফুল অ্যাচিভার্স। বিশেষ বিশেষ করে আনবিটেন গার্ল, সর্বশেষ যে লেসন রয়েছে সেই লেসন হচ্ছে আনবিটেন গার্লসটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি। আর ফুল প্যাসেজ থেকে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আছে, আমাদের ইনফরমেশন, এগুলো মাথায় রাখা লাগবে। কেন? কারণ এই ইনফরমেশন গুলো থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে বি ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এবং FASS বিইউপির প্রশ্ন আসবে। তাই আমরা একটু সতর্ক থাকবো। প্রথমে আমি যে প্যাসেজের হেডলাইনটা রয়েছে বা ইউনিটের, ইউথ, এটা হচ্ছে নাউন। ইউথফুল, ফুল যুক্ত হয়ে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। অ্যাচিভ, অ্যাচিভ ই পর্যন্ত ভার্ব। আর ভার্বের শেষে ই আর অথবা আর যুক্ত করে আমাদের এটা হয়ে গেল নাউন। আর কোন শব্দ প্লুরাল হওয়ার মানেই হচ্ছে এটা নাউন হয়ে যাওয়া। এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। অ্যাসিভ শব্দটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে। কেন? কেন আসে থাকে দেখো, এটার সাথে একটা ওয়ার্ড টু ওয়ার্ড দেখো, রিসিভ, CEI, দেখো CEIVE হয়েছে। আর যদি CH থাকে, CH থাকে, তখন EI না হয়ে IE হয়। ঠিক আছে, IE হচ্ছে। তাহলে এই স্পেলিং এর যে মধ্যে একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে IE এবং EI এর ডিফারেন্সটা। তাহলে IE এবং এই দুইটার ডিফারেন্সটা আমরা মাথায় রাখতে হবে। কারণ রিসিভ এবং এটা নাউন ফর্ম হিসেবে রিসিভ থেকে আমাদের মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে এই শব্দটা একটু মাথায় রাখবো, কিসের জন্য? স্পেলিং এর জন্য। এবং তোমরা একটু নোট করে নাও স্পেলিং IE এর ব্যবহার অথবা EI এর ব্যবহার। লিখছো? এটা কিন্তু আমাদের স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ ভাইয়া। আচ্ছা, তোমরা একটা শব্দ দেখাচ্ছি, ডাই। এই যে ডাই শব্দটা রয়েছে, এই ডাই শব্দটার সাথে ING যুক্ত করলে নাউন, আমাদের জিরান ফর্ম কিংবা
যে ফর্মটা বলো না কেন, পার্টিসিপল ফর্ম আইএনজি, কি অ্যান্সার হবে বলতে পারবা? যেহেতু আই এর কথা এখানে চলে আসছে, এই জন্য বলতেছি। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, বিশেষ করে এই জাতীয় প্রশ্নগুলো আসে হচ্ছে রাজশাহীতে। কি হবে এটা স্যার অ্যান্সার? বুঝতে পারিনি। স্যার একবার একটু বলেন, কোশ্চেনটা বুঝতে পারিনি। আচ্ছা দেখো, গো, গো এর সাথে আইন যুক্ত করলে কি হয় আমাদের? গোয়িং। কিন্তু যদি ডাই থাকে, ডাইয়ের সাথে আইএন যুক্ত করলে আমাদের কি হবে, লেখো এটা। স্যার বুঝছো? জেরান আই আইএনজি হবে। জিরান হবে, সেটা বানানটা লিখতে হবে, বানান আমি তো এমনি এমনি দিয়ে নেই। স্যার আইএনজি ডি করলে কি ওয়াই হয়? আইএনজি না, ডি ওয়াই আইএনজি। এখানে জাস্ট আইএন যুক্ত হবে এই। না স্যার ডি ওয়াই আইএনজি। ইয়েস, এই আই এর জায়গায় ওয়াই হবে। ঠিক আছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ওকে, এই জন্য এটা এখানে আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এরকম আরো কয়েকটার ব্যবহার রয়েছে আমাদের, যেমন সাই, মানে এলওয়াই এর ব্যবহার। সাই, সাইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে আমাদের আছে কি আগলি, তারপর হচ্ছে আমাদের স্লাই। ঠিক আছে, কয়। তো এই যে এগুলোর সাথে এলওয়াইটা যুক্ত করে বসাতে হবে। তো কিভাবে বসাতে হবে সেটা আই থিঙ্ক তোমরা এটা পারবা, কারণ আমি এটা অ্যাডভার্বের ক্লাসের মধ্যে আমি এটা দেখাই দিছিলাম, তাই না? জি স্যার। অ্যাডভার্বের ক্লাসের মধ্যে আমি এটা দেখাইছিলাম। ওকে, আচ্ছা। তো আইই এবং ইআই এর বিলিভ বানানটা লিখতে পারবো? বিলিভ, আইই হবে নাকি ইআই হবে, এটা লেখা তো বিলিভ। বিলিভ, বিই এল আই ই, ভিই, বিলিভ। তার মানে আমাদের যদি সিএইচ, আমাদের এখানকার মধ্যে যদি কি থাকে, সি থাকে, সি, সি শুধুমাত্র সি থাকছে, এই যে ওই সি, তখন সেই ক্ষেত্রে শুধু হয় ইআই, আর অন্য সকল ক্ষেত্রে হবে আই। অন্য সকল ক্ষেত্রে হবে আই। তাহলে তোমরা এটা লেখো, ধরা, সেটা কি সি না এস আই ই, নাকি হচ্ছে জেড ই, নাকি হচ্ছে এস ই আই জেড ই, কোনটা হবে? 1 নাম্বার নাকি 2 নাম্বার? স্যার 2 নাম্বারটা হবে। 2 নাম্বারটা হবে। এটা হচ্ছে ব্যতিক্রম হবে, হ্যাঁ, ব্যতিক্রম। গুড। তাহলে আরেকটা শব্দ লেখো, ডিসিভ। ডিসিভ শব্দটা লেখো তো, ডিসিভ। ডিসিভ অর্থ কি? টি আই, নাকি হচ্ছে এ, অপশন 2 বি হচ্ছে ডিই সিআইই ভিই, কোনটা হবে? তার মানে আমি ঠিক বলেছি, যদি সি থাকে এরপরে ইআই, অন্য সকল ক্ষেত্রে সি ছাড়া অন্য সকল ক্ষেত্রে আইই, তাহলে এখানে হবে ই আই, ডি হবে সঠিক উত্তর। তার মানে অ্যান্সার হবে এখানে 1 নাম্বারটা। সো আমি এইখানে এই স্পেলিং এর এই বিষয়টা মাথায় রাখতে লাগবে তোমাদের। আমি স্পেলিং নিয়ে আলাদা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যে যেখানে আমাদের স্পেলিং এর সকল বিষয়গুলো চলে আসবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাদের প্রথম যে লেসনটা রয়েছে সেই লেসনটা হচ্ছে ব্রজেন দাসকে নিয়ে। অন ব্রজেন দাস, ব্রজেন দাসের পুরো জীবনী নিয়ে নয়, অন, অনটা হচ্ছে প্রিপোজিশন, যেটা ব্যবহার অর্থ হচ্ছে বিষয়ে। এখন এখানে অ্যাবাউটটাও হয় বিষয়ে,
অন এবং অ্যাবাউট দুইটাই হয় বিষয়ে। যেমন আমি এই বিষয় সম্পর্কে কিছুই জানি না, আবার আমি এই বিষয় সম্পর্কে জানি। এই ক্ষেত্রে অন এবং অ্যাবাউট দুইটাই হয়। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে স্পেসিফিক ভাবে যদি বলি, নির্দিষ্ট ভাবে, সেক্ষেত্রে হয় অন। আর যদি একটু মানে ব্রডলি জেনারেলি যদি কথা বলি, সেক্ষেত্রে হয় অ্যাবাউট। তার মানে বোঝেন দাসের নির্দিষ্ট বিষয়, সেটা কি? অন কনকোয়ারিং, বিজয়ী। কোনটা হচ্ছে বিজয়, জয়, বিজয় অ্যাবাউট বা ইংলিশ চ্যানেল বিজয় সম্পর্কে ব্রজেন দাস। তার মানে এই প্যাসেজের মধ্যে ব্রজেন দাসের অন্য বিষয়গুলো আসবে না, মেইনলি আসবে তার ইংলিশ চ্যানেলে জয় করতে তার কি কি ধরনের সমস্যা ফেস করতে হয়েছে, বা কি কি ধরনের স- ঝামেলা ফেস করতে হয়েছে, এবং কিভাবে বিজয় অর্জন করেছে। ব্রজেন দাস ওয়াজ বর্ন, প্যাসিভ হয়েছে, অন 9 ডিসেম্বর 1927 সাল। 1927 সালের 9 ডিসেম্বর তিনি মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। এখানে আমার ইন হয়েছে কেন? এখানে স্থানের আগে ইন হয়েছে, বড় স্থান, জেলা যেহেতু। আর এর নির্দিষ্ট তারিখ হওয়ার কারণে এখানে অন হয়েছে। হি ওয়াজ আ লিজেন্ডারি। লিজেন্ডারি এটা হচ্ছে আমাদের, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। সুইমার, সুইমার মানে হচ্ছে সাঁতার। তিনি একজন কিংবদন্তি, কিংবদন্তি সাঁতার। তাহলে এই শব্দটার তোমরা সিনোনিম বা ভোকাবুলারি একটু মাথায় রাখবা। হু বিকেম, যিনি হয়েছিলেন, দ্য ফার্স্ট পার্সন ফ্রম এশিয়া টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল ইন 1958। যিনি 1958 সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করে এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে রূপান্তরিত হয়েছিলেন। এখানে হুটা তাহলে কি? হুটা রিলেটিভ প্রোনাউন, বিকেমটা ভার্ব, ফার্স্টটা অ্যাডজেক্টিভ, পার্সনটা নাউন, ফ্রম এশিয়া টু সুইম ইনফিনিটিভ, অ্যাক্রসটা ভার্ব, অ্যাক্রসটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, সালের আগে ইন হয়ে আছে। হি ক্রস দ্য ইংলিশ চ্যানেল 6 টাইমস, 6 বার। 6 বার তিনি অতিক্রম করেছিলেন। টাইমস বার অর্থে, বার অর্থে আমাদের প্লুরাল হয়। কি অর্থে ভাইয়া? বার অর্থে, অন্য কোনো অর্থে নয়। সময় অর্থে টাইমটা আমাদের কি হয়? সিঙ্গুলারই হবে, তথা আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হবে। সেট, এখন জিজ্ঞেস করা হবে এই সেটটা এর কোন ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, বলো তো? পাস্ট ফর্ম। কেন পাস্ট বুঝ V2। কি- পুরো কি- সেন্টেন্স প্যাসেজটাই তো পাস্টে লেখা আছে। আর পাস সেটের তিনটা ফর্মই তো সেট। সি, সেটের 3টা ফর্মই সেম, ঠিক আছে। আর আগের অংশটুকু দেখো, এখানে আমাদের ক্রসড এটা হচ্ছে ফার্স্টে আছে, তার মানে এটাও ফার্স্টে আছে। ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড ইন ইংলিশ চ্যানেল সুইমিং ইন 1961, 1961 সালে চ্যানেল সাঁতারে তিনি বিশ্ব রেকর্ড স্থাপন করেছিলেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসি, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অনার্ড। এই অনার শব্দটাকে আমরা নর্মালি কি হিসেবে জানি? নাউন। কিন্তু এইখানে অনার শব্দটা কি হিসেবে ব্যবহার হয়েছে বলেন তো? এইখানে অনার ভার্ব Adjective. আকারে। ভার্ব আকারে ব্যবহার হয়েছে। তাহলে এখানে এসে আপনাকে প্রশ্ন করতে পারে অনারের মিনিংটা কি। অনারের মিনিং তথা ভোকাবুলারিটা আপনাকে জানতে হবে। আচ্ছা, এখানে অনার শব্দটা যেহেতু আসছে, এটা 2টা বানান হয়ে থাকে। কয়টা বানান বলেন তো? বলেন বাচ্চারা। 2টা, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান। সো আমেরিকানরা হচ্ছে সহজ সরল মানুষ, তাদের বানানের মধ্যেও সহজ সরল থাকে। তো এই জন্য ওই ইউআর এর জায়গায় শুধুমাত্র অনার, HONOR দিয়ে দেয়। কিন্তু আমেরিকানরা, ব্রিটিশ একটু বেশি পণ্ডিত, তো এই জন্য এরা ও এর পরে ইউ লাগায় আর কি, বুঝছেন? সো অনার্ড হিম, হিম বলতে ব্রজেন দাসকে, উইন দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ইন
1976 সালে তাকে কি দেওয়া হয়েছিল? জাতীয় স্পোর্টস পুরস্কার দেওয়া হয়েছিল। এর স্বাধীনতা পদক, এই ওয়ার্ডটা দেখেন, পোস্টহিউমাসলি এই ওয়ার্ডটা দাগ দেন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, এটা আমাদের সিনোনিম অ্যান্টোনিমের জন্য গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, এই শব্দটা হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং বসতে পারে, সেন্টেন্স মেকিং বসতে পারে। বলতে পারবেন এই পোস্টহিউমাসলি শব্দের অর্থ কি? আফটার ডেথ। কি বললাম বলেন তো? আফটার ডেথ, স্যার মরণোত্তর না? মরণোত্তর। ইয়েস। তো পোস্টিউমাস, পোস্টিউমাস, এই পোস্টিউমাস এতটুকু হচ্ছে মূল শব্দ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। পোস্টিউমাস অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, অর্থ হচ্ছে মরণোত্তর। অর্থ কি? মরণোত্তর, মানে আফটার ডেথ। এই অর্থটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আফটার ডেথ। আচ্ছা, এর সাথে এলওয়াই যুক্ত হলো। এলওয়াই যদি যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে? এটা অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডজেক্টিভ থেকে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। এতটুকু পর্যন্ত অ্যাডজেক্টিভ, এরপরে এটা এসে অ্যাডভার্ব হলো। ইন 1999 সালে তাকে মরণোত্তর ভাবে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল। হি অলসো রিসিভড, এটা ফুল স্টপ হবে, তিনি দ্য প্রাইড পারফরমেন্স অ্যাওয়ার্ড ইন 1959 ফ্রম পাকিস্তান গভর্নমেন্ট, তৎকালীন পাকিস্তান সরকার থেকে তিনি প্রাইড অফ পারফরমেন্স পুরস্কারটা গ্রহণ করেছিলেন বা নিয়েছিলেন। এখানে দেখেন রিসিভ, এই শব্দটা দেখবেন। রিসিভ শব্দটা কিসের জন্য বলেছিলাম গুরুত্বপূর্ণ? স্পেলিং, স্পেলিং এর জন্য। স্পেলিং এর জন্য আমাদের গুরুত্বপূর্ণ। পারফরমেন্স, এই পারফরমেন্স দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টেন্স মেকিং এসেছিল, সেন্টেন্স মেকিং এসেছিল। আপনাদের মনে আছে কিনা 2023 সালে তো মনে হয়, মানে 22-23 সেশনে বা 23-24, হ্যাঁ 22-23 সেশনে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কিছুদিন আগে বিপিএল খেলা হয়েছিল, বুঝছো? এক সাংবাদিক এসে আন্ডার রাসেলকে জিজ্ঞেস করছিল, বিপিএল ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। এই মিমটা দেখছো তোমরা? ভাই মানে শুনছিলাম ভাই। জি স্যার। তোমরা একটা মিম আকারে দেখার কথা। সো ওটু বা সাংবাদিক ভাই। এর কিছুদিন পরেই আহ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসছিল, বুঝছো? মানে যে টিচার প্রশ্ন করছে, মানে আমাদের ডিপার্টমেন্টের করছে, উনি মনে হয় উনি নিজেও প্রশ্ন দেখছে আর কি, মানে এই মিমটা দেখছে সেই জন্য হয়তো এটা প্রশ্ন, সেখান থেকে প্রশ্ন করছে। আচ্ছা, কারণ পারফরমেন্স এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, দ্য কিং অফ চ্যানেল ট্রফি তাকে দিয়েছিল কোথা থেকে? ফ্রম ইউকে, ইউনাইটেড কিংডম। ইউকে বলতে কয়টা রাষ্ট্র বলো তো? গত ক্লাসে বলেছিলাম তিনটা। 4টা। ইউনাইটেড কিংডম যদি হয় 4টা, ব্রিটেন যদি হয় তখন কয়টা? 3টা। আর ইংল্যান্ড বললে? একটা। ইংল্যান্ড, ইংল্যান্ড সেটা হচ্ছে রাজধানী কি ভাই? লন্ডন। লন্ডন। আচ্ছা, মিস্টার দাস ব্রেথ, দেখো এই ওয়ার্ডটা দাগ দাও। ব্রেথ, টিএইচ যদি হয়, শুধুমাত্র টিএইচ, তখন ব্রেথ অর্থ হচ্ছে আমাদের, মানে যখন নাউন হিসেবে ব্যবহার হবে, নাউন হিসেবে এক কথায়, নাউন হিসেবে, তখন থ হয় উচ্চারণ। কি বলছি? থ এর মতো। কিসের মতো বলেন তো? তার মানে দেখেন থ এর মতো। আর যখন ভার্ব হয়, ভার্ব, তখন হয় দ এর মতো, বুঝছেন? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সমস্যা নেই। তার মানে ব্রেথ, এরা ইয়ে হচ্ছে ব্রেথ, আমাদের প্রথমটা হচ্ছে ব্রেথ, সেটা নাউন, শ্বাস প্রশ্বাস। যখন
এটা ভার্ব হয়ে গেছে, তখন এটা হয়ে যাবে ব্রিথ। এরকম ভাবে বানানটা এরকম হবে ইংলিশ। আমি যদি কিছুটা লিখতে চাই এরকম ভাবে প্রায় কিছুটা ব্রিথ, কারণ ব্রিথ তিনি সর্বশেষ শ্বাস প্রশ্বাস নিয়েছিলেন, হিজ লাস্ট নিয়েছিলেন কবে? অন, নির্দিষ্ট তারিখের কথা বলছে, এই জন্য অন 1998 সালের 1 জুনে। লাফালাফি করতেছি একটু না মাঝে মধ্যে। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের দ, যেহেতু ইডি আছে তার মানে দ এর মতো হচ্ছে, তার মানে ভার্ব। এখন বুঝতে পারছেন? তাহলে টিএচ এর উচ্চারণ হয় দুইটা মেইনলি, একটা হচ্ছে থ এর মতো হয়, আর একটা দ এর মতো হয়। থ হয় কখন? যখন সেটা নাউন। ভার্ব হলে সেটা দ এর মতো হয়। বাট, গোসল করা, গোসল। আর যখন হলে গোসল করতে যাই তখন আমাদের হয় টিএইচ ই। একটু লাফালাফি করতেছে মনে হইতেছে। আচ্ছা, ক্লিয়ার? এই অংশটুকু না, আমাদের এখন মেইন প্যাসেজে চলে যাব। এরা তার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। স্যার এই অন অংশটুকু আর অ্যাবাউট ওইটা একবার বলেন কোনটা বাবা? স্যার, ওই টাইটেলে। দেখো, কোনো বিষয় নিয়ে যখন তুমি কথা বলবা, যেমন আমি কোনো বিষয় জানি না, ধরো তুমি তোমাকে জিজ্ঞেস করেছে, হাসান তুমি কি টেক্সট সম্পর্কে জানো? ডু ইউ নো অ্যাবাউট টেক্সট অথবা অন টেক্সট, দুইটাই। টেক্সট সম্পর্কে অথবা বিষয়, তার মানে সম্পর্কে এবং বিষয় বোঝাতে আমাদের কি কি প্রিপোজিশন ব্যবহার হয়? অন, অ্যাবাউট। অন অথবা অ্যাবাউট। অনটা ব্যবহার হয় নির্দিষ্ট করে বোঝাতে, আর অ্যাবাউটটা ব্যবহার হয় সাধারণ করে বোঝাতে। যখন ধর আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি কি টেক্সট একটা স্পেসিফিক বিষয় না? স্পেসিফিক একটা বই তো নাকি? জি স্যার। তখন এখানে অন হবে নাকি অ্যাবাউট হবে? অন। হওয়ার কথা স্যার। তাহলে অন। এখানে আমার অন হবে। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হলো যে ওভারঅল সকল কিছু, যে ওভারঅল যদি ইংলিশ সম্পর্কে তুমি কতটুকু জানো? ইংলিশ নিয়ে ডু ইউ নো, ডু ইউ নো মাচ অ্যাবাউট ইংলিশ নিয়ে? এখন ইংলিশের কোন বিষয়টা? ইংলিশ তো ওভারঅল সকল, ইংলিশ সকল কিছু এখানে আসে না, গ্রামার আসে, ভোকাবুলারি আসে, তারপর হচ্ছে সকল সকল কিছু আসে না এখানে আমাদের। জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? অ্যাবাউট। অ্যাবাউট ইংলিশ, অ্যাবাউট ইংলিশ। বুঝছেন? এই হচ্ছে আমাদের main বিষয়। এখানে দেখেন, দ্য ফলোইং ইজ অ্যান, নিচে ইজ অ্যান abridged version of a memoir by Brojen Das, in which he gives an captivating account of his record-breaking performance in the English Channel. প্রথম শব্দটা দেখবেন এখানে, দাগ দিয়েছেন? জি স্যার। দেখেন, এটা হচ্ছে মেমোয়ার। মেমোয়ার শব্দের অর্থ কি? অর্থ লেখেন আত্মজীবনী, স্মৃতিকথায়। বায়োগ্রাফি যেটাকে বলে, আত্মজীবনী, অর্থাৎ নিজের সম্পর্কে নিজে লেখা। স্যার, আচ্ছা, বায়োগ্রাফি এন্ড অটোবায়োগ্রাফির মধ্যে পার্থক্য আছে? দাঁড়ান দাঁড়ান, সেটা আমি লিখতে যাচ্ছি, জিজ্ঞেস করি। বায়োগ্রাফি, বায়োগ্রাফি যখন জীবনী, যে কোনো জীবনী, এই যে বায়োগ্রাফিটা আছে, এটা আমি নিজেরটা যদি নিজে লিখি তখন হবে অটো বায়োগ্রাফি। আর যদি আমার সম্পর্কে তোমাদের মধ্যে কে লিখতে চাও বলো?
কেউ যদি লিখতে চাও সেক্ষেত্রে সেটা হবে বায়োগ্রাফি। অন্য কেউ যদি লেখে, অন্য কেউ, তখন সেটা হয় বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি হয় আমি হাসান জামান আমার নিজের সম্পর্কে নিজ যদি লেখে, তখন সেটা হয় অটোবায়োগ্রাফি। এই মেমোয়ার এটাও সেম এর মতো, অর্থাৎ নিজের সম্পর্কে নিজের স্মৃতিচারণ করছে। ধরো স্যার তাহলে তোমার, অটোবায়োগ্রাফি হবে? হ্যাঁ, এখানে মেমোয়ার সবকিছু হতে পারে, বায়োগ্রাফি হতে পারে, অটোবায়োগ্রাফি সবকিছু হতে পারে। এখানে এখানে মেমোয়ারটা কি হতে পারে, মেমোয়া, বায়োগ্রাফি অটোগ্রাফি দুইটাই হতে পারে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে হচ্ছে ব্রজেন দাস নিজে, এখানে কি হয়েছে, ওই যে নস্টালজিয়া লাস্ট ক্লাসে আমি আলোচনা করছিলাম, নস্টালজিয়া, জি স্যার। নস্টালজিক। আচ্ছা, অর্থাৎ তিনি স্মৃতিচারণ করছেন তার নিজের সম্পর্কে, ইনি যেখানে হি গিভস, তিনি দিয়েছেন ক্যাপটিভেটিং, এই শব্দটা দাগ দাও, অ্যাডজেক্টিভ। আমাদের এই ওয়ার্ডটা থেকে সিনোনিম সম্ভাবনা খুব বেশি, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, সিনোনিম আসতে পারে, ইভেন এটাতে সেন্টেন্স লিঙ্কও আসতে পারে। অফ হিজ রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, তার রেকর্ড ভাঙ্গার একটা পারফরমেন্স তিনি বর্ণনা করেছেন সেখানে। আর ক্যাপটিভেট শব্দটা দেখি আমরা, VATE যদি হয় তখন সেটা হয় আমাদের কি, ভার্ব। অর্থ হচ্ছে বিমোহিত করা, বিমোহিত হওয়া অথবা করা, বিমুগ্ধ হওয়া, সম্মোহিত হওয়া। আর ক্যাপটিভেটিং যদি হয় আমাদের ING এখানে হয়ে গেছে, তার মানে পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ, তার মানে বিমুগ্ধ, যেটা দেখে মানুষ হচ্ছে মানে অসম্ভব সুন্দর, ঠিক আছে। রেকর্ড ব্রেকিং, যেটা রেকর্ডটা ভেঙে গেছে, এটা এখানে অ্যাডজেক্টিভ পারফরমেন্স নাউন ইন দ্য ইংলিশ চ্যানেল। তাহলে প্রথম দেখো, এখন অলরেডি তিনি ইয়াতে চলে গেছেন, তার মেমোয়ারতে চলে গেছেন, সে স্মৃতিচারণে চলে গেছেন, সেখানে বলতেছেন আই কুড হিয়ার ভেরি ফেইন্ট ভয়েস, খুবই ক্ষীণ, অল্প, যেটা মানে সঙ্গে একটা সাউন্ড হয়েছে, বোঝা যাচ্ছে না, যেটা যেন অ্যাজ ইফ যেন কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, যেটা সেটা পৃথিবীর অন্য প্রান্ত থেকে যেটা আসতেছে, খুবই ক্ষীণ, অল্প সাউন্ড শুনতে পাচ্ছি। এখন এখানে দেখো, দ্য টাইম ওয়াজ অ্যাবাউট, সময়টা প্রায়, অ্যাবাউট এখানে অর্থ প্রায় 4টা ইন দ্য মর্নিং, সকাল 4টা, এবং ডেটটা ছিল 22শে সেপ্টেম্বর 1961 সাল। আই ওয়াজ ফিলিং, আমি, এখানে দেখো একটা জিনিস, এই নিজে সম্পর্কে নিজে যেহেতু লিখেছেন, এখানে ফিলিংটা কিন্তু ফেল্ট লিখলে হতো, হ্যাঁ, কিন্তু এখানে তিনি যেহেতু তিনি নিজে তো আর ইয়ার স্টুডেন্ট না, সেজন্য একটু একটু ইয়া লিখেছেন, তিনি অনুভব করছিলেন টায়ার্ড, ক্লান্ত, এটা অ্যাডজেক্টিভ। এক্সজস্টেড, টায়ার্ড থেকে আরো বেশি যখন বেশি হয়, ক্লান্ত এটার আরো উচ্চ পর্যায়ে যখন হয়, তখন সেটাকে বলা হয় এক্সজস্টেড। এটা হয়ে গেছে আমাদের অ্যাডজেক্টিভ। and was encountering stiff opposition, এবং মুখোমুখি, এনকাউন্টার মানে হচ্ছে মুখোমুখি ছিলাম, স্টিফ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অপোজিশন বিরোধী, ফ্রম দ্য স্ট্রং টাইড। আচ্ছা, টাইড হচ্ছে কি বলতে পারবা, জানা জোয়ার, বলো। ঢেউ না স্যার? স্রোত না ঢেউ, স্যার? এখানে জোয়ার হবে না, এখানে আমাদের কি হবে, ঢেউ। ঢেউ হবে। এখন ঢেউয়ের প্রবল বাধা আমি সম্মুখীন হচ্ছিলাম, এখানে অপোজিশন তাহলে বিরোধিতা নাকি বাধা হবে, বাধা। বাধা হওয়ার। আর স্টেপ শব্দ অর্থ কি তাহলে, তীব্র অথবা প্রবল, প্রবল
অপোজিশন বিরোধিতা না, এখানে অপোজিশন তাহলে কি বলো? বাধা। বাধা। আর চন্দ্রবিন্দু দিলে কি হবে বলো তো? ওই যে বাদ। বেঁধে ফেলার। দড়ি দিয়ে বাধা। হ্যাঁ, বন্ধন সেটা হয়ে যাবে। স্যার টায়ার্ডটা অ্যাডজেক্টিভ না? হ্যাঁ, এটাও অ্যাডজেক্টিভ। ও এখানে নাউন লিখে ফেলছি, আমি বলতে গিয়ে অ্যাডজেক্টিভ বলি নাই, বলতে মানে অ্যাডজেক্টিভ ছিলেন স্যার, অ্যাডজেক্টিভ বলেছিলেন। আচ্ছা। স্যার স্যার ওইখানে ফিলিং মানে ফিলিং হইলো কেন স্যার? ফিলিং এর তো মানে ইয়ে হয় না কন্টিনিউয়াস। হ্যাঁ, উল্লেখ্য মনে হয় স্যার। সেটাই বলছিলাম যে আমাদের যে যিনি লেখছেন এটা প্যাসেজটা, তিনি এটা ব্রজেন দাসে লিখেছেন। তো নিজে যেভাবে অনুভূতি প্রকাশ করছেন সেটা এখানে লিখছেন, এখানে আর কোনো কিছু ইয়াতে নাই, তিনি যেভাবে লিখছেন সেটাই দেওয়া হয়েছে। আচ্ছা, আই লুক টুয়ার্ডস, আমি সামনের দিকে তাকালাম। মাই অ্যাকম্পানিং মোটর বাইক, মোটর বোট, আমাকে সঙ্গে নিয়ে চলা, আমাকে সঙ্গ দিয়ে চলা, কেয়ারিং মাই যেটা গ্রহণ করেছিল, এটা পার্টিসিপল। মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী এবং অধিনায়ক স্কিপার শব্দের অর্থ হচ্ছে অধিনায়ক। স্কিপার এই শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017-18 সেশনে কিভাবে এসেছিল? লিডার, ক্যাপ্টেন, এবং আরো একটা ওয়ার্ড ছিল। স্কিপার অর্থ হচ্ছে অধিনায়ক, লিডার মানে নেতা, তার মধ্যে অধিনায়ক, ক্যাপ্টেন নেতা মানে অধিনায়ক। তো আপনারা কি কখনো ক্রিকবাজি খেলা দেখেছিলেন বা খেলার স্কোর দেখেছিলেন? হ্যাঁ ভাই, স্বাভাবিকভাবে দেখছি। স্কিপ শব্দটা আপনি দেখেন, স্কিপ মানে হচ্ছে ত্যাগ করা, বাদ দেওয়া। বাদ দেওয়া আসেনি স্কিপ। এখন যে বাদ দেয় সেটা আসতে পারতো। আপনি যদি স্কিপার এই ওয়ার্ডটা যদি না জানেন তাহলে কি এটার সাথে লিডার কিংবা ক্যাপ্টেন মিলাতে পারবেন? পারবেন না। তো আমি কি করছিলাম, আমি যেহেতু ছোটকাল থেকে খেলাতে একটু ভালো, একটু দেখছিলাম, তো এই ওয়ার্ডটা আমার এখনো মাস্টার সম্পর্কে ছিল। তো আমি মাশরাফি বা ইয়ার মধ্যে স্কিপার শব্দটা এসে আমি জেনে নিয়েছিলাম ক্রিকবাজের মধ্যে দেখে। ক্রিকবাজের মধ্যে এই যে দেখেন, এখন এই এই কিছু এখন বর্তমানে বাংলাদেশ আর ইয়ার খেলা চলে, বাংলাদেশের আফগানিস্তান। আফগানিস্তানের আফগানিস্তান খেলা চলে। 83 রানে 20, এবারে 83 রানে 2 উইকেট। ভাই, খেলা দেখা মজা নাই কিন্তু। তারপর শ্রীলঙ্কা এবং হচ্ছে ইয়ার খেলা চলে, নিউজিল্যান্ডের খেলা চলে। স্কোর দেখি, শ্রীলঙ্কা নিউজিল্যান্ড 135 করছে মাত্র। আচ্ছা, তো আমি বিশেষ করে কি করতাম জানেন, পুরো খেলা তো সব স্কোরটা দেখতাম। আরেকটা জিনিস দেখতাম, সেটা হচ্ছে সবসময় এখন অভ্যাস, সেটা খেলা শেষ হওয়ার পরে লাইভে ক্লিক করলে দেখবেন যে অধিনায়ক কি বলছে, তারপরে হচ্ছে দুই অধিনায়ক কি বলেছে, এবং হচ্ছে যে ম্যান অফ দ্য ম্যাচ অথবা সিরিজ হয়েছে তারা কি বলছে, এগুলো আমি আগে থেকে আমার অভ্যাস ছিল যেগুলো দেখার, বুঝছেন? তো এগুলো দেখতাম, তো ওইখানে স্কিপার শব্দটা আমি পেয়েছিলাম। এবং মাঝে মধ্যে বুঝছেন, আমি আমার এটা অভ্যাস ছিল ইন্টারমিডিয়েট থেকে, বিশ্বাস করবেন কিনা জানি না, রাস্তাঘাটে যখন যে কোনো একটা নতুন ওয়ার্ড দেখি, নতুন ওয়ার্ড, মানে আমার সামনে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একটা শব্দ আমি আবার এখনো অভ্যাস, রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে বিভিন্ন দোকানের মধ্যে দেখতে থাকেন, থাকে না, লেখা থাকে না, ইন্ডেভার পাবলিকেশনস, তারপরে হচ্ছে টেক্সট হ্যাকস, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস, এরকম এন্টারপ্রাইজ। মেড ইজি। তো এরকম ভাবে এই লেখাগুলো আমি এখনো এখানে ছোটকাল থেকে অভ্যাস হয়ে গেছে, তো এটা করতাম। তো আপনারা চাইলে, এখন তো এটা সম্ভব না, এখন হচ্ছে অ্যাটলিস্ট টেক্সট বুকে যে শব্দগুলো আপনার সামনে আসতেছে, আপনার সামনে যেটা পড়তেছে, এই ওয়ার্ড গুলো বাদ দিয়েন না। তার নাম কি? লেন হাটচিনসন এন্ড দ্য অফিসিয়াল অবজারভার মিস্টার জে.ইউ. উড আমার সাথে ছিল। তার মানে ক্যারিংটা হচ্ছে আমাদের পার্টিসিপেল হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, দে আর ওয়ার, একটা মানে বলতে চাইছিলেন স্কিপারের?
স্কিপারে কি বললাম? দুইটা লিখছেন, আর একটা লিখতে চাইছিলেন না? না, স্কিপার মানে হচ্ছে নেতা অথবা লিডার। লিডারের কথা বলেছিলেন স্যার। ক্যাপ্টেন আর লিডার। হ্যাঁ হ্যাঁ, এই তো লিখে দিলাম এগুলো, সিনোনিম, এগুলো সিনোনিম লিখছি। স্যার এখানে ক্যারিং এর কথা কি পার্টিসিপেল বলেছিলেন স্যার? জি জি জি। স্যার কিভাবে বুঝলেন পার্টিসিপেল হলো স্যার? আচ্ছা, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ভার্বের পার্টিসিপল জিরান্ডের পাঠ্যগুলো আপনাদেরকে আলোচনা করব, এটা আলাদা ক্লাসে। ঠিক আছে স্যার, ঠিক আছে। দে আর অল পয়েন্টিং, তারা সবাই হচ্ছে নির্দেশ করছিল টুয়ার্ড সামনের দিকে, দ্য ক্যান শো, ক্যান শো এর দিকে তারা। শোর শব্দটি কি? শোর সমুদ্র। সমুদ্র। তীর সমুদ্রের তীর 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 স্যার। তীর তীরের দিকে তারা নিক্ষেপ করছিল। অ্যাজ আই লুক, যখন আমি এইভাবে একটু উপরের দিকে উঠে তাকালাম, এ লুক আপ এটা হচ্ছে আমাদের কি অ্যাপ্রোপ্রিয়েট বা গ্রুপ ভার্ব হিসেবে এটা ব্যবহার হয়েছে, গ্রুপ ভার্ব। আই কুড সি ফ্ল্যাশেস, আমি ফ্ল্যাশেস দেখেছিলাম, অর্থাৎ আলোর কিরণ দেখেছিলাম। আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম। আই ওয়াজ ভেরি ক্লোজ টু, আমি খুবই নিকটে, দ্য শোর, তীরের খুবই নিকটে। ক্লোজ টুটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়। ক্লোজ টু অ্যাডজেক্টিভ আর ক্লোজ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ভেরি তার মানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে। আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। হোয়াট ক্লোজ মার্কার, দ্য টাইম ইজ, মানে কয়টা বাজে, মানে সময় কখন সেটা জিজ্ঞেস করলাম। এন্ড হাউ ফার, এই হাউ ফারটা হচ্ছে আরেকটা ক্লোজ মার্কার। হাউ ফার কতদূর, আই হ্যাড স্টিল টু গো, আমাকে আরো কত দূর যেতে হবে। হ্যাড টু, হ্যাড টু এরপরে হচ্ছে বেস ফর্ম হয়, তার মানে হ্যাভ টু, হ্যাড টু, হ্যাভ। এই লাস্ট ক্লাসের আপনারা ইয়া জমা দেন নাই অনেকে, কেউ জমা দেন নাই দেখলাম। হ্যাড টু, হ্যাড টু এরপরে বেস ফর্ম হয়। নোটটা জমা দেন নাই, নোট জমা দিয়েন, হ্যাঁ সবাই নোটটা জমা দিয়েন যে যেখানে লিখেছেন। দে টোল্ড মি, তারা আমাকে জিজ্ঞেস করলো। টোল্ড মি, টোল্ড মি, টেলের পরে অবশ্যই একটা অবজেক্ট লাগে। সেট পরে কি লাগে? না, লাগে না। যদি অবজেক্ট দিতে হয় তখন কি করতে হবে? টোল দিতে। যে টোল্ড মি, তারা আমাকে জিজ্ঞেস করলো ইফ, এখানে দেখেন লাস্ট ক্লাস এই যা ড্রিমস কবিতার মধ্যে ডাবল কনজাংশনের ব্যবহারটা দেখাইছিলাম না? ফর ওয়েন, ফর ইফ, মনে আছে ড্রিমস কবিতার মধ্যে? জি স্যার। ওকে, সেটা যদি মনে থাকে এখানে জি দেখেন। জি তারা আমাকে বলল ইফ, এখানে একটা ক্রস মার্কার, এটা ওই যে পরের সেন্টেন্সটা আছে সেটাকে যুক্ত করবে। ইফ আই পুট, দেখবেন এটা, দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু মাই সুইমিং, সাঁতারের মধ্যে যদি আমার শক্তির সর্বশেষ বিন্দু যদি নিংড়ে দেই বা দেই, আই উড সেট, আমি স্থাপন করব নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংলিশ চ্যানেল, ইংলিশ সুইম, ফ্রান্স থেকে ইংলিশের সুইম যে সাঁতারের ইয়েটা রয়েছে সেটা বিশ্ব রেকর্ড স্থাপন করব। এই অংশটুকু এখান থেকে শেষ পর্যন্ত সুইম পর্যন্ত আমাদের কন্ডিশনালের ব্যবহার। তাহলে এটা কোন ফর্মে আছে বলেন তো? পাঁচটি আছে স্যার। কন্ডিশন স্যার। সেকেন্ড কন্ডিশন, তার মানে এখানে এটা উড সেট, এই জন্য উড হয়েছে। ঠিক আছে, এখন এই যে পুরো সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে যুক্ত করেছে দ্যাট, আর এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু যুক্ত করেছে ইফ, এই জন্য ডাবল কনজাংশন হচ্ছে। ওকে, আউন্স, আউন্স হচ্ছে শক্তির একক, শক্তির একক এনার্জির। আচ্ছা, দিস ইলেকট্রিফাইড মি, ইলেকট্রিফাই মানে ইলেকট্রিসিটি, হ্যাঁ এটা ইলেকট্রিসিটি ভার্ব ফর্ম হচ্ছে ইলেকট্রিফাই, ভার্ব ফর্ম ইলেকট্রিফাই। এটা আমাকে বিদ্যুতায়িত না করে আমরা এখানে বলবো আলোড়িত করা। কি বলবো বলেন তো? তাই আমাকে আলোড়িত করলো। দেখো পরেরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরের সেন্টেন্স সবটুকুন। দ্য গোল, গোল মানে হচ্ছে বিশ্ব রেকর্ড স্থাপন,
ফর হুইচ যার জন্য, যে গোলের জন্য আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য ফার্স্ট 4 ইয়ার্স, গত 4 বছর ধরে, স্ট্রাইভিং ফর অ্যাপ্রোপ্রিয়েট রেপুটেশন, গত 4 বছর ধরে যেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছিলাম সেটা কুড বি মাই, এটা আমার হতে পারে। এই কুড বি মাইন এর সাবজেক্ট হচ্ছে দ্য গোল, দ্য এইম যে উদ্দেশ্য, হুইচ গডেড মি টু সুইম, এই ওয়াটার রাখবেন ভাইয়া, গডেড মি, গড দিয়ে জায়গাটি লাগা দিলে হয়ে যাবে ছাগল, তাহলে GOAD গড, গড অর্থ হচ্ছে তাড়িত করা, গোজেড যে উদ্দেশ্য তাড়িত করেছিল মি আমাকে, মানে যেটা আমি চালাই, এই যে আপনাদের এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ইচ্ছা, একটা নির্দিষ্ট একটা ইচ্ছা আছে, 6 টাইমস 6বার, ইচ টাইম প্রত্যেকবার রিস্কিং পার্টিসিপল, এটা মাই লাইফ এন্ড মাই রেপুটেশন, আমার সম্মান আমার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল, সেটা হচ্ছে ওয়াজ সো ক্লোজ, সেটা খুবই নিকটে, ক্লোজটা এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এটা এই সো ওয়াজ সো ক্লোজ এর সাবজেক্টটাকে এইমটা, এটা সাবজেক্ট হচ্ছে আমাদের এইমটা, আর এটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত এটাকে বলা হয় এই অ্যাডজেক্টিভ ক্লজ। ইয়েস ইট কুড বি ফার, তারপরেও যদিও খুবই নিকটে, তারপরেও এটা অনেক দূর হতে পারত। এখানে ফর 4 ইয়ার্স অথবা ফর দ্য ফার্স্ট 4 ইয়ার্স, ফর হচ্ছে আমাদের ডিউরেশন অফ টাইমের জন্য ব্যবহার হয়, গত 4 বছর ধরে যেহেতু, সেই জন্য আমাদের এটা ফার্স্ট টেন্সের মধ্যে আছে, সেজন্য ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে আছে। ওকে, গডের শব্দটা দাগ দাও, খুবই গুরুত্বপূর্ণ, সিনোনিমটা একটু দেখবা ভালো মতো, অ্যান্টোনিমটাও দেখবা, এবং এটা দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। ওকে, স্যার একটা কোয়েশ্চেন, নাউন মাই লাইফ, এটা লাইফটা অবশ্যই নাউন, রিস্কিংটা পার্টিসিপল, বলো। স্যার এই যে ফার্স্ট সেন্টেন্সে মানে ফার্স্ট প্যারাতে অ্যাজিপের আগের মানে পাস্ট টেন্স, তাহলে তারপরে পাস্ট পারফেক্ট হওয়ার কথা ছিল না? এখানে তো এটা অ্যাজ ইফটা এখানে যেন, এখানে তো পরে ফুল সেন্টেন্স নাই বাবা, ও স্যার, ফুল বাক্য নাই, জাস্ট এখানে যেন অর্থটা আসছে। স্যার প্রথম যে লাইনটা, আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ এন্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, স্যার এখানে স্টিল কোন পার্ট অফ স্পিচ স্যার? Verb, স্যার কনজাংশন। স্যার adverb, অ্যাডভার্ব না? অ্যাডভার্ব না স্যার? অ্যাডভার্ব। yes, আচ্ছা, এখন এটা হচ্ছে শেষ সময়ের কথা বলছে এতক্ষণ পর্যন্ত, এখন তিনি আবার একটু পিছনে ফিরে আসছেন, তিনি এখন তার মেমোয়ারের অর্থাৎ স্মৃতিচারণের কি কি সমস্যা ফেস করছেন সেই সময় দেখো। টিচার, টিচার মানে কি? শিক্ষক, শিক্ষক, আচ্ছা, টিচার থেকে দেখেন মাঝখান থেকে যদি একটা, যে সকল টিচাররা একটু খারাপ টাইপের হয়, জাস্ট তার আগে মাঝখানে টি এর পর একটা আর লাগাই দেন, টি এর পরে একটা আর লাগাই দেন, যদি আর লাগিয়ে দেন তাহলে হয়ে যায় বিশ্বাসঘাতক, শিক্ষকরা বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক, আর এর সাথে এই যুক্ত করেছেন, মানে বিশ্বাসঘাতকতা কার, অফ ওয়েদার, শিক্ষকের বিশ্বাসঘাতকতা, সবাই ট্রিচার শব্দটি একটু মাথায় রাখেন, অর্থ কি বলেন তো? ট্রিচার বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকতা, প্রতারণা। আর ট্রিচারি বিশ্বাসঘাতকতা। ওটা আচ্ছা, তাহলে ভাইয়া আপুরা
আমাদের এইখানকার মধ্যে এই ওয়ার্ডটা একটু মাথায় রাখতেই হবে। কেন? এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ওয়ার্ড, গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। ট্রেসারি কি? বিশ্বাসঘাতকতা। অনেকে প্রশ্ন দেখে এই ট্রেসার, আমার মনে আছে আইসোলেশন শব্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইয়া দিয়েছিল, সেন্টেন্স মেকিং দিয়েছিল। এটা আইটা এখানে যেটা আই এরকম ভাবে লিখে রাখছে আইসোলেশন আই, ওটা ভাবছে এল, বুঝছেন? তো এখন এখানে ট্রিসার শব্দটা মনে করে দিল, আরটা ভালো মতো পরীক্ষা হলে নাও আসলো, না বুঝলো ট্রিসার কি কোনো শব্দ আছে? আসলে আছে না? টিচার শিক্ষক হবে, তাহলে বাই এম এ টিচার। আর এখানে আই এম এ টিচার, একটা সুন্দর হবে না? আই এম এ টিচার। হাস্যকর হবে স্যার। আচ্ছা, সো আপনার সেন্টেন্স হলে তো ভালো স্যার। ওয়ার্ডটা মাথায় রাখবেন। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, এর মানে হাড় কাঁপানো ঠান্ডা, অ্যান্ড উইন্ডস বাতাস, তার মানে চ্যানেলের মধ্যে কি কি সমস্যা, কি প্রবলেম ছিল, প্রবলেম গুলো এখানে বলতেছে। এক নম্বরে খুবই ঠান্ডা, দুই নম্বরে অনেক বেশি বাতাস, আর একটা হচ্ছে ঢেউ, অ্যান্ড টাইডস মানে জোয়ার ভাটাটা ডাজ নট মেক থিং ইজিয়ার, কোন জিনিসকে সহজ করে তোলে না। এছাড়া আর একটা মেন সমস্যা, এখানকার যে ওয়েদারটা আছে আনপ্রেডিক্টেবল। বাংলাদেশ দল যেরকম আনপ্রেডিক্টেবল, পাকিস্তান যেরকম আনপ্রেডিক্টেবল, যেটাকে হচ্ছে আপনি প্রেডিক্ট করতে পারতেছেন না, অনুমান করতে পারতেছেন না। এই অনমেয় ওয়েদারটা, আবহাওয়াটা চেঞ্জ থিংস ওস, আরো খারাপ করতে পারে, খারাপ করতে পারে। আফটার এ সুইমার জাম্পস ইন, একজন সাঁতারু যখন চ্যানেলের মধ্যে সাঁতারে নেমে যায়, জাম্পস ইন অ্যাপ্রোপ্রিয়েট, তো এটা আরো বেশি ওস হতে পারে, খারাপ হতে পারে। ইট হ্যাজ বিন নেভার টু মাই নলেজ, আমার জানা মতে, টু মাই নলেজ মানে হচ্ছে আমার জানা মতে, এখন টু মাই নলেজ অথবা ইট হ্যাজ বিন নেভার চেঞ্জড, এটা কখনো পরিবর্তন হয়নি ফর দ্য বেটার, ভালো হিসেবে, ফর এনি ওয়ান ইয়েট, এখন পর্যন্ত কারোর জন্য এটা ভালো হয়নি। তার মানে হ্যাজ, হ্যাজ হ্যাড, এরপরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ওয়ার্ডটা রাখলাম। এই আমার এলাকায় ইয়ার স্লোগান চলতেছে, ধরলে ধরলে ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, শেখ হাসিনার গদিতে আগুন জ্বলো একসাথে। আচ্ছা দেখো, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম অর্থ হচ্ছে ছাড়াও, কি ছাড়াও? স্টামিনা, স্টামিনা অ্যান্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, দীর্ঘ মেয়াদী বা দীর্ঘক্ষণ প্রশিক্ষণ এবং স্টামিনা ছাড়াও, এই ওয়ার্ডটা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমার স্টামিনা থাকতে হবে তোমার মধ্যে। 8 নম্বরে স্ট্রেংথ বা স্টামিনা থাকতে হবে। এই ওয়ার্ডটার দাগ দাও, সিনোনিম অ্যান্টোনিম নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এটা সিনোনিমের জন্য গুরুত্বপূর্ণ, ইভেন এটা সেন্টেন্স মেকের জন্য গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস নাউন, লংটা অ্যাডজেক্টিভ, ডিস্টেন্সটা নাউন, ডিস্টেন্স সুইমিং মানে দুইটা নাউন, মানে কম্পাউন্ড নাউন। ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রেট, গ্রেট শব্দটা দাগ দেন ভাইয়া, গ্রেট, গ্রেট থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে, এন্ড কারেজ থাকতে হবে। টু সাবডিউ, সাবডিউ অর্থ হচ্ছে দমন করতে, এমনি নর্মাল, কিন্তু সাবডিউ এখানে অর্থ হচ্ছে জয় করতে। তুমি কাউকে যদি শেখ হাসিনার এখন এই যে আজকে কালকে 10 তারিখ, কবে কালকে না সংহতি না কি প্রোগ্রাম ইয়ারা করতে চায় শুনছিলাম, যে হাসিনারা, বুঝছেন? তো এই জন্য সবাই আজকে থেকে আগে থেকেই ইয়া করে রাখতেছে। আচ্ছা, তো তাকে শেখ হাসিনা বলো, শেখ হাসিনা সরকার বলো, সেটাকে সবাইকে সাবজিয়ে করতে চাচ্ছে।
তাহলে সাবডিউ অর্থ হচ্ছে এইখানে জয় করা, জয় করা। টু সাবডিউ মানে যেহেতু হচ্ছে জয় করতে চাচ্ছে চ্যানেল, চ্যানেলকে জয় করতে একজন সাঁতারুর, ওয়ান মানে এখানে কার, সাঁতারু, ওয়ানটা এখানে প্রনাউন, মাস্ট হ্যাভ গ্রিট, তার অবশ্যই থাকতে হবে দৃঢ়তা থাকতে হবে। মানে আমি করবো কি পারবো কি পারবো না এরকম ইয়ে হলে হবে না, ডিটারমিনেশন, সংকল্প, এটা নাউন। এনকারেজ এবং সাহস থাকতে হবে। তার মানে শক্তি এবং দীর্ঘমেয়াদী সাঁতারের প্রশিক্ষণ ছাড়াও একজন সাঁতারুর অবশ্যই দৃঢ়তা, সংকল্প এবং সাহস থাকতে হবে, এটা আবশ্যক। এই তিনটা ওয়ার্ড রাখতাম। গত বছর এখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে হচ্ছে প্রশ্ন করছিল, হচ্ছে এখান থেকে প্রশ্ন করছিল বিওপি, এখান থেকে প্রশ্ন বিওপি প্রশ্ন করছিল, বুঝছেন, বিওপি প্রশ্ন করছিল এখান থেকেই। তাহলে কি কি থাকতে হবে, তিনটা জিনিস কি কি বলেন তো, তিনটা জিনিস কি কি বলেন তো সবাই, তিনটা ওয়ার্ড একটু লেখেন তো, মানে টোটাল পাঁচটা, টোটাল পাঁচটা। প্রথম দুইটা স্টামিনা এন্ড প্র্যাকটিস, এটা তো আবশ্যক, রাইট? আর সাথে আমাদের গ্রিট, ডিটারমিনেশন, কারেজ। পাঁচটা জিনিস থাকতে হবে, কি কি বলেন তো? এক নাম্বার স্টামিনা থাকতে হবে, দুই নাম্বার কি, প্র্যাকটিস করতে হবে, 3 নাম্বার গ্রিট। গ্রিট অর্থ কি ভাইয়া? সিনোনিম অ্যান্টোনিম খুবই গুরুত্বপূর্ণ, এটার অর্থ দৃঢ়তা। 3 নাম্বার ডিটারমিনেশন, 4 নাম্বার সাহস। তুমি দেখবা যে সেখানে অনেক মানুষ আছে আশেপাশে, দেখবা যে কেউ মানে এখানে যেহেতু নদী সাঁতার করা, এখানে যেহেতু কিছু দেখা যাবে এটা সেটা বিভিন্ন জিনিস পড়ে আছে। তারপরে ধরো এই যে পরের লেসনটা আমাদের ইয়া সম্পর্কে আছে, নিশাত মজুমদার। তো ইয়াতে উঠতে গেলে আমি কিছুদিন আগে একটা ইয়া দেখেছিলাম, একটা নিশাত মজুমদারের যে আমার উঠছিল কোথায়, মাউন্ট এভারেস্টে। সেখানে মাউন্ট এভারেস্ট উঠতে গিয়ে একজন নভোচারীর পা কেটে পড়ে গেছে, এরকম মরা মানুষ এখানে পড়ে আছে। এই বিষয়গুলো তারা দেখবে। তাহলে তুমি যদি সাহসী না হও, তুমি যদি ভীতু হও, তাহলে কি যেতে পারবা? যেতে পারবে না। আচ্ছা, তাহলে এই পাঁচটা ওয়ার্ড মাথায় রাখতে হবে। দেখো, ওয়েদার অ্যান্ড ইল লাক, আবহাওয়া এবং হচ্ছে দুর্ভাগ্য, কনস্পায়ার্ড, হ্যাভ কনস্পায়ার্ড, তারা ষড়যন্ত্র করে, and join hands in hands many a time, অনেকবার, to defeat the channel swimmer, many a time। মেনির পরে হচ্ছে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব হয়, কিন্তু হচ্ছে এখানে টাইম মানে বার, মেনি টাইম বার, অনেকবার। এ টাইম যদি হয় তখন এরপরে সিঙ্গুলার নাউন হয়। আর ডিফিটস ইন চ্যানেল সুইমার্স, চ্যানেল বিজয়ীদেরকে পরাজিত করতে তারা অনেকে বা হাত মিলিয়ে আছে। দে হ্যাভ ডিফিটেড মি, তারা আমাকে পরাজিত করেছিল। ওয়াটটা দেখলো, ডিফিট মানে হচ্ছে পরাজিত করা। নো লেস দেন, নট মোর দেন, অথবা নট লেস দেন, দুইটাই হতে পারে, নো লেস দেন, নট মোর দেন। হ্যাঁ, 5 টাইমস, 5 বারের কম নয়, মানে কমপক্ষে 5 বার তারা আমাকে পরাজিত করেছিল। পরে আসছি আমি। অন দ্য মর্নিং অফ কত, 1961 সালের 9 সেপ্টেম্বর, আফটার ফিনিশিং মাই সেম, আমরা সাঁতার শেষ করার পরে, ফিনিশিং এখানে জিরান্ড, আই হ্যাভ গন টু বেড, আমি বিছানায় গেলাম। দ্য বিবিসি ক্যামেরাম্যান, বিবিসি যে ক্যামেরাম্যান ছিল, ফিল্ড মি, আমার ছবি তুলছিল। ফিল্মটা এখানে ভার্ব, ইন মাই বেড। অলদো ভেরি টায়ার্ড, অলদো আই এম ভেরি টায়ার্ড, এখানে দো অলদোটা আমাদের এই অংশটুকু, দো অলদো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হচ্ছে এটা। ভেরি টায়ার্ড, কত ঘন্টা, ফর 11 ঘন্টা 48 মিনিট জার্নি করার পর বা সাঁতার করার পরেও, আই কুড নট ফল স্লিপ, আমি ঘুমাতে পারছিলাম না। ফলটা এখানে আমাদের, ফলটা ফলটা এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এখানে এই জন্য স্লিপ হয়ে যাচ্ছে।
দ্য থট, যে চিন্তা আই হ্যাড ওয়ান্স এগেইন আমার মধ্যে ছিল, সে চিন্তাটা কি? সে চিন্তাটা হচ্ছে আমি আবারও ব্যর্থ করেছি। আই হ্যাড ফেইল্ড মাই কান্ট্রি, মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যান্স, আমার বন্ধুদেরকে। সেই চিন্তাটা আমাকে ডিস্টার্ব করছিল, ওয়াজ ডিস্টার্বিং মি, আমাকে ডিস্টার্ব করছিল। আফটার অনলি 4 আওয়ার্স স্লিপ, 4 ঘন্টা ঘুমানোর পর, দ্য ফলোইং নাইটস, পরের রাতে, আই ডিসাইডেড টু ট্রাই অ্যাগেইন। ডিসাইডের পর আমাদের ইনফিনিটিভ হয়, এই জন্য ট্রাই অ্যাগেইন হয়েছে। ডিসাইডের পরে কি হয়? ইনফিনিটিভ। আমি চেষ্টা করছিলাম ফর দ্য সিস্টেম, ষষ্ঠবারের জন্য। ফরটা হচ্ছে জন্য অর্থে ব্যবহার হচ্ছে। আই হ্যাড ফিক্সড, আমি ঠিক করেছি, দ্য টেন্টেটিভ ডেট, অর্থ হচ্ছে সম্ভাব্য। ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সিনোনিম, অ্যান্টোনিম এবং সেন্টেন্স মেকিং এর জন্য গুরুত্বপূর্ণ, তিনটার জন্য গুরুত্বপূর্ণ। কবে করেছিলাম? ফর দা সেপ্টেম্বর 20। আই অন দ্যাট ডে, সেই দিন, আই টুক ফেরি টু ক্যালিস, ক্যালিস পর্যন্ত ফেরি নিয়েছিলাম। ক্যালিস একটা তীরের একটা একটা অংশ। এখানে দেখো, এই অংশটুকুনের মধ্যে আমাদের একটা লাইন আছে, শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আই গেট সিসিক, মানে সমুদ্র পীড়া, ইন দ্য ফেরি। আমি যখন ফেরিতে ছিলাম তখন হচ্ছে মানে একটু অসুস্থ ফিল করতেছিলাম। অ্যান্ড ডিউরিং সুইমিং দেয়ার ওয়াজ এ ব্রেকার অর ওয়েভস, তাছাড়া হচ্ছে চেনটার মধ্যে অনেক বেশি ঢেউ ছিল, ঢেউ। তো এই জন্য দিস সি সিকনেস, এই অসুস্থতা, সমুদ্র অসুস্থতা, অর্থাৎ সমুদ্রের দিকে একটু ভয় লাগাটা, ওয়াজ দ্য মেইন কজ অফ মাই ফেলিউর টু সেট, স্থাপন করার থেকে রেকর্ড সেপ্টেম্বর 8-9 ইভেন 1960। মানে অসুস্থ আগে প্রথমবার, পঞ্চমবার যখন হয়েছিল সেটা হচ্ছে 8-9 তারিখে, তো এটা পঞ্চমবার। এবং 1960-এর সময়ে যখন করেছিল সেটা সি সিকনেস এর কারণে সে করতে পারে নাই। দ্য নাইট রেস্ট, রাতের ক্যাপ্রিসনেস হোটেল ডিড মি ইনমেন্স, অনেক বেশি ভালো ফিল অনুভব করিয়েছিল। আই ফেল টপ অফ দ্য ওয়ার্ল্ড, টপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা দাগ দাও, এটা ফ্রেজ। আমি অনুভব করছিলাম টপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বোচ্চ, অর্থাৎ আমার সাহস, আমার সাহস বলো কিংবা আমার আহ যাই আছে সবকিছু হচ্ছে খুব ভালো অনুভব করছিলাম। দ্য ওয়েদার অন দ্য সেপ্টেম্বর ওয়াজ নিয়ার পারফেক্ট, মোটামুটি, নিয়ারটা অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মোটামুটি ভালো ছিল। আর জাম্পড ইনটু দ্য ওয়েদার কবে দিয়েছিলাম? উইদিন মাই ফিফথ সুইম, পঞ্চমবার, যেটা 8-9 তারিখে গিয়েছিল। পঞ্চমবারের 12 দিন পরে আমি আরেকবার সাঁতার করেছিলাম, যেটা হচ্ছে নিজে একটা রেকর্ড। অর্থাৎ এত কম সময়ের মধ্যে কেউই আবার সাঁতার করতে চায় না। আফটার সেইং আ লিটল প্রেয়ার, সেইং মানে হচ্ছে সেইং বলার পর হচ্ছে মানে নামাজের সাথে বা প্রেয়ারের সাথে সেটা ব্যবহার হয় নামাজ পড়ার অর্থে। একটু ছোট করে দোয়া করে, আপনার আস্কিং গড টু গিভ মি গুড ওয়েদার অল থ্রু, পুরো রাস্তা জুড়ে হচ্ছে আমাকে ভালো আবহাওয়া দেওয়ার জন্য। এন্ড টু ক্রাউন মি উইথ সাকসেস, আমাকে সফলতার, ক্রাউন মি উইথ সাকসেস মানে সাফল্যের যে ক্রাউনটা রয়েছে সেটা মর্জিত করা, মণ্ডিত করা। ক্রাউনটা এখানে আমাদের ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়ে আছে। এই লাইনটা দেখো, নিয়ারলি দ্য হোল ক্যাপগ্রিসনেস ভিলেজ হ্যাড টার্নড আউট, এই ওয়াটার দেখো, টার্নড আউট, এটা পরীক্ষা আসবে, এটা পরীক্ষা চলে আসবে কিন্তু। টু উইশ মি গুড লাক, তারা সবাই আমাকে শুভকামনা জানাতে জড়ো হলো। তারপরে টানার অর্থ কি? জমায়েত হওয়া বা জড়ো হওয়া। এন্ড সি মি, আমাকে দেখতে আসলো। এন্টার দ্য ওয়াটার ফর দ্য 6th টাইম, ষষ্ঠবারের মতো তারা আমাকে দেখতে আসলো। এখানে সি, এই সি এর পরে এখানে হচ্ছে আমাদের বেস ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে। এই লাইনটা একটু দাগ দাও। তারা টার্ন আউট, এটা কি ভাইয়া বলতো? গ্রুপ ভার্ব। টার্ন আউটটা কি ভাইয়া বলো? গ্রুপ ভার্ব, বলো সবাই, টার্ন আউটটা কি? গ্রুপ ভার্ব। অর্থ কি?
জমায়েত হওয়া। অর্থ কি বলো? জমায়েত হওয়া। অর্থ কি? জমায়েত হওয়া। অর্থ কি বলো সবাই? জমায়েত হওয়া। অর্থ কি? জমায়েত হওয়া। আমি কিন্তু কয়েকবার করে বলতেছি কারণ পরীক্ষাটা আসবে ভাইয়া, আমি জানি পরীক্ষা আসবে, আমি জানি এটা পরীক্ষা আসবে। আচ্ছা, আর সি এর পরে যদি আরেকটা ভার্ব আসে, সেই ক্ষেত্রে টু উল্লেখ করা ছাড়া আমাদের ইনফিনিটিভ হয়, তথা এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কি বলা হয় বলো তো? কি বলা হয় এটাকে? বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ ওমিশন অফ টু উল্লেখ করেছে হয়েছে এখানে এক কথায়। ওমিশন অফ টু হয়েছে। আচ্ছা, ক্লিয়ার না? আচ্ছা, আমরা এই অংশটুকু দ্রুত শেষ করে দিই, আর অল্প একটু আছে। ও, এখন দুইটা অংশ আছে। প্লাঞ্জ নিমজ্জিত হওয়া অর্থাৎ পানিতে নামা, এন্ড আফটার পরবর্তীতে। দেখো, ওয়ান্স ইন ওয়াটার পানিতে নামার পরে ইউ গেট অবলিভাস অফ, তুমি হচ্ছে ভুলে যাবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নীতি কি কি সম্পর্কে ভুলে যাবে? টাইম, ডিস্টেন্স এন্ড ডিরেকশন। কয়টা বাজে, কত দূর রয়েছে, এবং ও কমেন্ট গুলো আমার কাছে আসতেছে না, তোমাদের কাছে চলে যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার কাছে কমেন্ট গুলো করে দিলাম। ঠিক আছে, তুমি তিনটা জিনিস ভুলে যাবে। আগে তো হচ্ছে তোমার একজন ইয়ে হতে হলে কি কি জিনিস প্রয়োজন? পাঁচটা জিনিস প্রয়োজন। আর এখানে হচ্ছে কি কি জিনিস সম্পর্কে ভুলে যাবে? অবলিভাস অফ। তো অবলিভাস অফ এটা কোনো বইতে পাবে না তুমি, বুঝছো? কোনো বইতে এটা থাকবে না। তার অর্থ কি বলো তো? অবলিভাস অফ অর্থ বলতে হবে ভাইয়া, আপুরা অর্থটা বলো। অবলিভাস অর্থ কি বলো?